বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 40 দিনের বিধ্বংসী যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্রে হাতুড়ি পেটায় বাংলাদেশি নারী হত্যা, বিস্ফোরক তথ্য দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আকাশের পাখির সমুদ্রের গহীরে ভ্রমণের ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেলে দেওয়া জৈব বর্জ্য দিয়ে আফ্রিকার এক তরুণী আয় করছে লাখ টাকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সেই প্রলয়ঙ্কারী যুদ্ধের দামামা আপাতত থামলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে দেশগুলোর অপূরণীয় সব ক্ষয়ক্ষতির ক্ষত। টানা 40 দিনের এই সংঘাতে কে জিতলো আর কে হারলো সেই বিতর্কের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ধ্বংসের পরিসংখ্যান। সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে ইরান, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রাণ হারিয়েছেন 3000-এর বেশি মানুষ, যার মধ্যে 250-র বেশি শিশু। দেশটির অবকাঠামো আর সামরিক খাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $145 বিলিয়ন। তবে অক্ষত নেই পরাশক্তি যুক্তরাষ্ট্র। 20টির বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান আর 12টি ড্রোন হারিয়ে ওয়াশিংটনকেও গুনতে হচ্ছে কয়েক হাজার কোটি টাকার লোকসান। এদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্মিলিত আর্থিক ক্ষতিও ছাড়িয়েছে $100 বিলিয়ন ঘরে। বিস্তারিত রিপোর্টে। 40 দিনের ভয়াবহ যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু ধ্বংসস্তূপের হিসাব এখন সামনে আসছে একের পর এক। কে জিতলো কে হারলো তা এখনো অস্পষ্ট, তবে নিশ্চিতভাবে বলা যায় এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। সঠিকভাবে জানা না গেলেও এর ক্ষতির পরিমাণটা যে ভয়াবহ তা আশঙ্কা করা যাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় এই সংঘাত। এরপর টানা 40 দিন ধরে চলে পাল্টাপাল্টি আঘাত। অবশেষে 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও লেবাননের মধ্যে হামলা বন্ধ হয়নি। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইরান। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা HRANA বলছে, নিহতদের মধ্যে অন্তত 254 জন শিশু এবং 1701 জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারাও। ইরানে অবকাঠামোগত ক্ষতিও হয়েছে ভয়াবহ। প্রায় 1,25,630টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে প্রায় 1 লাখই আবাসিক ভবন। 23,500টি বাণিজ্যিক কেন্দ্র এবং 339টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 32টি বিশ্ববিদ্যালয় ও 857টি স্কুলও ক্ষতির শিকার। এদিকে ইরানের 4টি প্রধান ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্র, 29টি উৎক্ষেপণ ঘাঁটি এবং 5টি জ্বালানি সংরক্ষণাগারও ধ্বংস হয়েছে। সব মিলিয়ে দেশটির আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $140 থেকে $145 বিলিয়ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। CNN ও নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র অন্তত 7টি যুদ্ধবিমান এবং 20টির বেশি এয়ারক্রাফট হারিয়েছে। ভুলবশত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতেও ধ্বংস হয়েছে 3টি F-15E স্ট্রাইক ঈগল। এছাড়া ধ্বংস হয়েছে একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রি আওয়াক্স, একটি F-35, আরও কয়েকটি F-15 ও A-10 বিমান। ড্রোন ক্ষতির দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত 12টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে এবং একটি MQ-4C ট্রাইটন নিখোঁজ হয়েছে। সব মিলিয়ে বিমান ও ড্রোন খাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় $40,000 কোটি টাকার সমান। এছাড়া নিহত হয়েছেন অন্তত 14 জন মার্কিন সেনা। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলায় প্রায় $800 মিলিয়ন ক্ষতি হয়েছে। আর জাতিসংঘের তথ্য মতে ইরানের 1 মাসের হামলায় আরব দেশগুলোর ক্ষতি হয়েছে $194 বিলিয়ন। ইসরায়েলও ক্ষতির বাইরে নয়। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তাদের ক্ষতি হয়েছে $17.5 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় এবার সরাসরি অভিবাসন নীতি নিয়ে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 2 এপ্রিল ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে ওই প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে রোলবার্ট জোয়াসিন নামে এক ব্যক্তি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হাইতি থেকে আসা এক অবৈধ অপরাধী এই নৃশংসতা চালিয়েছে। জো বাইডেন প্রশাসনের শিথিল নীতির অভিবাসন এর কারণেই এমন অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি বিশেষ বাইডেন প্রবর্তিত বিশেষ নাগরিক সুবিধা বা TPS
TPS কর্মসূচির কঠোর সমালোচনা করে এটি বাতিলের ঘোষণাও দেন ট্রাম্প। বাংলাদেশি নারীর এই মর্মান্তিক মৃত্যু কি তবে মার্কিন নির্বাচনে অভিবাসন ইস্যুকে আরো উত্তপ্ত করে তুলল? এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। গেল 2 এপ্রিল ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে হত্যার একটি ভিডিও শেয়ার করেন তিনি, যা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। পোস্টে ট্রাম্প সরাসরি আক্রমণ করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটদের। তার দাবি, হাইতি থেকে আসা এক অবৈধ অপরাধী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর জন্য দায়ী বাইডেন প্রশাসনের অভিবাসন নীতি। ট্রাম্প আরও অভিযোগ করেন, বাইডেন প্রশাসন হাইতির নাগরিকদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস চালু করে যুক্তরাষ্ট্রে অপরাধীদের প্রবেশের সুযোগ করে দিয়েছে। তার ভাষায়, এটি একটি অপব্যবহৃত ও প্রতারণামূলক কর্মসূচি যা তিনি বাতিল করতে চান। তবে আদালতের কিছু বিচারক তার এই প্রচেষ্টায় বাধা দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ট্রাম্প বলেন, এই একটিমাত্র ঘটনায় প্রমাণ করে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে পরিবর্তন ঠিক কতটা জরুরি। একই সঙ্গে তিনি রিপাবলিকান এবং সাধারণ আমেরিকানদের প্রতি আহ্বান জানান দেশের বর্তমান পরিস্থিতি বদলাতে একসঙ্গে কাজ করার জন্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার হাই ভোল্টেজ শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এখন নজিরবিহীন নিরাপত্তা। আগত আন্তর্জাতিক প্রতিনিধিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মোতায়েন করা হয়েছে 10,000-এরও বেশি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে খোদ দেশটির সামরিক বাহিনী, সাথে রয়েছে রেঞ্জার্স সহ অন্যান্য আধা সামরিক ইউনিটও। মূলত ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশের সমন্বয়ে পুরো শহরকে রূপ দেওয়া হয়েছে এক দুর্ভেদ্য দুর্গে। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের এই অবস্থান ঘিরে কূটনৈতিক পাড়ায় যখন চরম উত্তেজনা, তখন কঠোর এই নিরাপত্তা বলয় কি পারবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আলোচনাকে সফল করতে? এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহর জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই উপলক্ষে 10,000-এরও বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে। এতে সহায়তা করছে রেঞ্জার্স সহ বিভিন্ন আধা সামরিক বাহিনী। পাশাপাশি ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শহরের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ইসলামাবাদ ট্রাফিক পুলিশ এবং ন্যাশনাল হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ। এদিকে নিরাপত্তার এই কঠোর ব্যবস্থার মধ্যেই চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আগমন ও অবস্থান সংক্রান্ত প্রস্তুতি। আকাশে ডানা মেলে ওড়া যার স্বভাব, সেই টিয়া পাখি কিনা এবার ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের অতল গহীনে। অবিশ্বাস্য মনে হলেও খুদে এক সাবমেরিনে চড়ে নীল জলের নিচে বেবে নামের এক টিয়া পাখির ভ্রমণের ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। শখের পাখির জন্য স্টিভেন লয়ার নামের এক ব্যক্তি বিশেষভাবে তৈরি করেছেন এই খুদে সাবমেরিন, যেখানে রয়েছে টিয়াটির জন্য সার্বক্ষণিক অক্সিজেন আর নিরাপত্তার অত্যাধুনিক সেন্সর। শুধু সমুদ্রের নিচেই নয়, এর আগে স্কাই ডাইভিং আর দীর্ঘ সাইকেল যাত্রাতেও অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই রোমাঞ্চপ্রিয় পাখিটি। ডাঙ্গা আর আকাশের পর এবার সমুদ্র জয়ের নেশায় মেতে ওঠা এই টিয়ার অবিশ্বাস্য সেই জলভ্রমণ নিয়েই বিস্তারিত রিপোর্টে। একটি টিয়া পাখি ছোট এক সাবমেরিনে চড়ে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের নিচে। আকাশের পাখির সমুদ্রের গহীনে ভ্রমণের এই ভিডিওটি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাহামাসে বেবে নামের এক টিয়া পাখির জন্য তার মালিক স্টিভেন লয়ার বিশেষভাবে ছোট একটি সাবমেরিন বানিয়েছেন, যাতে পাখিটিকে নিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করা যায়। বেবে নামের টিয়াটি সাবমেরিনের ভেতরে বসে সমুদ্রের নিচে প্রবালের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই ছোট সাবমেরিনটি তৈরি করা হয়েছে একটি খাবারের পাত্র দিয়ে। এর সঙ্গে ছিল একমুখী দুটি এয়ার ভালভ। নিচে লাগানো ছিল 3000 PSI চাপের একটি পেইন্ট বল সিলিন্ডার, যেখান থেকে সরবরাহ করা হচ্ছিল টাটকা বাতাস। শুধু তাই নয়, ভেতরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা সেটি দেখার জন্য একটি সেন্সরও লাগানো হয়েছিল, যাতে বেবে নামের টিয়া পাখিটি নিরাপদে থাকে। খোলা সমুদ্রে নেওয়ার আগে স্টিভেন বাড়িতে এটি পরীক্ষাও করেছিলেন। টিয়াটি অবশ্য এমন অভিযানে নতুন নয়। এর আগে 20,000-এরও বেশি অংশগ্রহণকারী থাকা একটি 500 মাইলের সাইকেল যাত্রায় অংশ নিয়েছিল সে। গত শরৎকাল থেকে সে 15 বার স্কাই ডাইভিংও করেছে। মাছি নামটা শুনলে সাধারণত আমরা বিরক্ত হই, কিন্তু এই মাছি যদি হয় লাখ টাকা আয়ের উৎস। অবিশ্বাস্য মনে হলেও বর্জ্যকে সম্পদে রূপান্তর করে এমনই এক চমৎকার ব্যবসার মডেল দাঁড় করিয়েছেন কঙ্গোর তরুণ উদ্যোক্তা জোয়েলা বুহেন্দোয়া।
ব্ল্যাক সোলজার ফ্লাই বা কালো সৈনিক মাছির লার্ভা ব্যবহার করে তিনি একদিকে যেমন পচনশীল বর্জ্য পরিষ্কার করছেন, তেমনি তৈরি করছেন উন্নত মানের পশুখাদ্য, প্রসাধনী তেল এবং জৈব সার। তার এই উদ্ভাবনী উদ্যোগ কেবল কঙ্গোতেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছে বড় স্বীকৃতি। 300-র বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়ে জোয়েলা এখন স্বপ্ন দেখছেন বিশ্ববাজারে পৌঁছানোর। এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। ফেলে দেওয়া জৈব বর্জ্য দিয়ে আফ্রিকার এক তরুণী বানাচ্ছেন পশুখাদ্য, সার, এমনকি তেলও। কঙ্গোর বুকাভুর উদ্যোক্তা জোয়েলা বুহেন্দোয়া ব্ল্যাক সোলজার ফ্লাই বা কালো সৈনিক মাছির খামার গড়ে দেখিয়ে দিয়েছেন বর্জ্য বড় সম্পদ হতে পারে। এই মাছির লার্ভা খুব দ্রুত জৈব বর্জ্য খেয়ে ফেলে এবং 14 থেকে 21 দিনের মধ্যে বর্জ্যের পরিমাণ প্রায় 80% পর্যন্ত কমিয়ে দিতে পারে। পরে সেই লার্ভা শুকিয়ে পশু খাদ্য বানানো হয়। লার্ভা থেকে তেল বের করে প্রসাধনীতে ব্যবহার করা যায়, আর পচে যাওয়া বর্জ্য ও লাভার মল মাঠের জন্য ভালো সার হয়। অর্থাৎ একটি জিনিস থেকে একই সঙ্গে বর্জ্য কমানো, খাদ্য উৎপাদন এবং কৃষির উপকার, 3টি কাজই হচ্ছে। নিজের প্রতিষ্ঠান অ্যাস্টি ফার্মের মাধ্যমে জোয়েলা অসাধারণ একটি ব্যবসার মডেল দাঁড়া করিয়েছেন, যেখানে কোনো কিছুই নষ্ট হয় না। তবে চাহিদা অনেক হলেও যন্ত্রপাতি ও জায়গার অভাবে তিনি এখনো সব ক্রেতার চাহিদা পূরণ করতে পারছেন না। Sécher les larves, mais avant de sécher les larves, on va extraire de l'huile. বিশ্বজুড়েও ব্ল্যাক সোলজার ফ্লাই খাতটি খুব দ্রুত বড় হচ্ছে, কারণ মানুষ এখন পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য কমানো ও বিকল্প প্রোটিনের উৎস খুঁজছে। জোয়েলা শুধু ব্যবসায় করছেন না, 300-র বেশি তরুণকে মাছি চাষের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছেন তিনি। Sécher les larves, mais avant de sécher les larves, on va extraire de l'huile. জোয়েলার লক্ষ্য শুধু নিজের দেশ কঙ্গো নয়, আফ্রিকার অন্য দেশ এবং ভবিষ্যতে বিশ্ববাজারেও পৌঁছানো। গত নভেম্বরে জার্মানির এগ্রিটেকনিকা প্রদর্শনীতে উইমেন ইন অ্যাগ অ্যাওয়ার্ডে কৃষি বিভাগে প্রথম হয়ে তিনি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন। Également, lorsque les larves sont en train de décomposer les déchets. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড জবরদখল করছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবরের হামলার পর গাজা, সিরিয়া ও বর্তমানে লেবাননে ইসরায়েলের বাফার জোন তৈরির এই পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনেরই প্রতিফলন। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর 6 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই পদক্ষেপ দেশটিকে একটি আধা স্থায়ী যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ওই কর্মকর্তারা বলছেন, 2.5 বছরের সংঘাতের পর একটি বাস্তবতা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। সেটি হলো ইরানের ধর্মীয় নেতৃত্ব, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। ইসরায়েলের এই নতুন দৃষ্টিভঙ্গিতে সেই সত্যেরই স্বীকৃতি মিলেছে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, তাদের লক্ষ্য হলো সীমান্ত থেকে 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এলাকা পরিষ্কার করা। এতে ইসরায়েলি সীমান্ত শহরগুলো হিজবুল্লাহর রকেট চালিত গ্রেনেড হামলার নাগালের বাইরে থাকবে। ওই ইসরায়েলি কর্মকর্তার দাবি, সীমান্তের কাছেই কিছু লেবানিজ গ্রামে প্রায় 90% বাড়িতেই হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র বা সরঞ্জাম রয়েছে বলে ইসরায়েলি সেনারা প্রমাণ পেয়েছেন। ওই কর্মকর্তার দাবি, এর অর্থ হলো এই বাড়িগুলোকে শত্রুর সামরিক অবস্থান হিসেবে গণ্য করা হচ্ছে এবং এগুলো অবশ্যই ধ্বংস করতে হবে, কারণ দক্ষিণ লেবাননের অনেক গ্রাম পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় সেখান থেকে সরাসরি ইসরায়েলি শহর বা সেনা ক্যাম্প পর্যবেক্ষণ করা যায়। হিজবুল্লাহর বিরুদ্ধে এই বাফার জোন সুরক্ষিত হলে ইসরায়েল কার্যত লেবানন, সিরিয়া, পশ্চিম তীর ও গাজা উপত্যকার বিশাল ভূখণ্ড দখল বা নিয়ন্ত্রণে রাখবে। গত অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজার অর্ধেকের বেশি এলাকা এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কয়েক সপ্তাহের যে সুসম্পর্ক ছিল তাতে এখন টানাপোড়েন দেখা দিচ্ছে। ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির চেষ্টা করায় তাদের নিজ নিজ দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে পার্থক্য প্রকাশিত হয়ে পড়ছে। 9 এপ্রিল নেতানিয়াহুকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান কমিয়ে আনতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। তবে নেতানিয়াহুর কাছে হরমুজ প্রণালীর চেয়ে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ট্রাম্পের প্রধান অগ্রাধিকার হলো ওই জলপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি নিশ্চিত করা। উগ্রবাদী নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল হিসেবে দেখছেন। তিনি তেহরানের উপর সামরিক বা অর্থনৈতিক চাপ কমাতে চান না। অন্যদিকে ট্রাম্প এমন একটি যুদ্ধের ইতি টানতে আগ্রহী যা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, তার সমর্থকদের দুশ্চিন্তায় ফেলেছে এবং তার রাজনৈতিক অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।
হোয়াইট হাউসের স্টার লাঞ্চ আমেজটা উৎসবের হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রসিকতা সবার কান খাড়া করে দিল। ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর চুক্তি না হলে এর জন্য জেডি ভ্যান্সই দায়ী থাকবেন, আর চুক্তি সফল হলে সব কৃতিত্ব নেবেন ট্রাম্প। রসিকতা মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠিয়েছেন তার জীবনের সবচেয়ে কঠিন মিশনে, পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনায়। জেডি ভ্যান্সের এই কূটনৈতিক মিশন যেন এক আগুনের গোলা। মাত্র 6 সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে, কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি। এখন প্রশ্ন হলো, ভ্যান্স কি পারবেন সবাইকে খুশি করতে? ভ্যান্সের সামনে বাধা অনেক। একদিকে বস ডোনাল্ড ট্রাম্প, যিনি সকালে শান্তির কথা বলেন তো বিকেলে ইরান ধ্বংসের হুমকি দেন। অন্যদিকে আছে তেহরানের অনড় শাসক গোষ্ঠী এবং সন্দিহান মিত্র দেশ ইসরায়েল। ইউরোপীয় দেশগুলো তাকিয়ে আছে ভ্যান্সের দিকে। কোনো ফল না নিয়ে ফিরলে আন্তর্জাতিক মহলে এক নিমিষেই ম্লান হয়ে যাবে ভ্যান্সের গুরুত্ব। সবচেয়ে মজার বিষয় হলো, জেডি ভ্যান্স ব্যক্তিগতভাবে বিদেশে যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। এক সময়ের মেরিন সেনা ভ্যান্স সবসময় বলেন, আমেরিকার উচিত অন্যের যুদ্ধে নাক না গলানো। এমনকি ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্তেও তার অনীহা ছিল। কিন্তু এখন তাকেই সেই যুদ্ধের সমাপ্তি টানার দায়িত্ব নিতে হচ্ছে। একদিকে নিজের আমেরিকা ফার্স্ট নীতি রক্ষা করা, অন্যদিকে ট্রাম্পের আনপ্রেডিক্টেবল মেজাজের সঙ্গে তাল মেলানো। ভ্যান্স যেন শাখের করাতের উপর দাঁড়িয়ে আছেন। ইসলামাবাদে ভ্যান্স একা নন, তার সঙ্গে আছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। লক্ষ্য একটাই, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা। কাজটা মোটেও সহজ নয়। ট্রাম্পের অস্থির সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ভ্যান্সের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। যেমন গত 7 এপ্রিল ইরানকে চুক্তির আলটিমেটাম দেওয়ার সময় শেষ হওয়ার ঠিক 2 ঘন্টা আগেই হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। এই অনিশ্চয়তার মধ্যে ভ্যান্সকে এমন এক চুক্তি করতে হবে যা ট্রাম্পের মন জয় করবে। আবার 2028 সালের নির্বাচনে ভ্যান্সের নিজের রাজনৈতিক সম্ভাবনাকেও বাঁচিয়ে রাখবে। জেডি ভ্যান্সের বয়স মাত্র 41। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি এখনো নবাগত। ট্রাম্প তাকে গভীর সমুদ্রে ছুড়ে দিয়েছেন সাঁতার শেখার জন্য। ইসলামাবাদে যদি তিনি সফল হন, তবে তিনি হবেন ট্রাম্প প্রশাসনের আসল তুরুপের-তাস। আর ব্যর্থ হলে দোষারোপ করার জন্য ট্রাম্পের কাছে তো জেডি ভ্যান্স আছেনই। এখন দেখার বিষয়, ভ্যান্স কি পারবেন এই অসম্ভব মিশন সফল করে ডোনাল্ড ট্রাম্পের মুখে হাসি ফোটাতে, নাকি এই মাইন্ডফিল্ড তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ক্ষত তৈরি করবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যাচ্ছে? গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে যে যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল, আজ তা এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় একদিকে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে তখন লেবানন ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের বিজয় ঘোষণা করলেও বাস্তবতা কি সত্যিই তাই, নাকি এক অন্তহীন সংঘাতের পথে এগোচ্ছে বিশ্ব? প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধকে এখন অতীত হিসেবে দেখতে চাইছেন। মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক, আর সামনেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন। এই ব্যস্ত সূচির মাঝে ট্রাম্পের জন্য যুদ্ধ এখন বড় বোঝা। আমেরিকার সাধারণ মানুষ অতিষ্ঠ তেলের ক্রমবর্ধমান দামে। সামার হলিডে সিজনের আগে পেট্রোলের দাম কমাতে না পারলে তীব্র হবে জনগণের অসন্তোষ। তাই এক প্রকার সম্মানজনক প্রস্থান খুঁজছে হোয়াইট হাউস। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু ইরান দেখিয়েছে তাদের অবিশ্বাস্য টিকে থাকার ক্ষমতা। তারা কেবল ড্রোন বা মিসাইল হামলায় থেমে থাকেনি, বরং বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যা দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস এই পথেই পরিবাহিত হয়। এই একটি চালেই ইরান পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। এখন তাদের দাবি, এই জলপথ ব্যবহার করতে হলে টোল দিতে হবে ইরানকে এবং অনুমতি নিতে হবে তাদের। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ যখন টেবিলে বসছে, তখন অবিশ্বাসের পাহাড় আকাশ ছোঁয়া। ট্রাম্পের হাতে আছে 15 দফার এক পরিকল্পনা, যা অনেকটা আত্মসমর্পণের দস্তাবেজের মতো। বিপরীতে ইরানের 10 দফার দাবিতে রয়েছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহার ও হরমুজ প্রণালীর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ। এর মধ্যেই ইসরায়েল লেবাননে হামলা আরও জোরদার করেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে হামলা না থামালে এই আলোচনার কোনো মানে নেই। ট্রাম্প যখন যুদ্ধের ইতি টানতে চাইছেন, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন ভিন্ন মেজাজে।
তার লক্ষ্য ইরান সমর্থিত হিজবুল্লাহকে নির্মূল করা। পাকিস্তান যখন যুদ্ধবিরতির আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই লেবাননের নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ও পাকিস্তান বলছে যুদ্ধবিরতি লেবাননের জন্যও প্রযোজ্য, কিন্তু ইসরায়েল ও আমেরিকার দাবি এটি কেবল ইরানের মূল ভূখণ্ডের জন্য। এই মতপার্থক্যই শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা। এই যুদ্ধের প্রভাব কেবল ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় আরব দেশগুলো যারা নিজেদের পর্যটন ও ব্যবসার বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলছিল, তারা এখন দেখছে তাদের নিরাপত্তা কতটুকু ঠুনকো। তারা এখন কেবল আমেরিকার উপর নির্ভর না করে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে। অন্যদিকে খুব সন্তর্পণে ইরানের উপর প্রভাব খাটিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে চীন, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার শূন্যস্থান পূরণের সুযোগ খুঁজছে। যুদ্ধের মাঠ থেকে হয়তো ক্ষেপণাস্ত্রের বর্ষণ সাময়িক থামতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য স্থায়ীভাবে ওলটপালট হয়ে গেছে। ট্রাম্পের তথাকথিত বিজয় আর ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই, এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। হরমুজ প্রণালী কি আবার সবার জন্য উন্মুক্ত হবে, নাকি এটিই হবে আগামী দিনের বড় কোনো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট? উত্তরটা হয়তো পাকিস্তান আলোচনার টেবিলেই লুকিয়ে আছে। 9 দিন 1 ঘন্টা 32 মিনিট 5 সেকেন্ডে 6,94,481 মাইলের দীর্ঘ যাত্রা শেষ করেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। বাংলাদেশ সময় 11 এপ্রিল সকাল 6টা 7 মিনিট 27 সেকেন্ডে স্যান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল। ওরিয়ন ক্যাপসুল প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে বলে দাবি নাসার। সংস্থাটি জানায়, অ্যাপোলো মিশনের চেয়ে প্রায় 4,102 মাইল এগিয়ে পৃথিবী থেকে 2,52,757 মাইল দূরত্বে পৌঁছানোর পর চাঁদের চারপাশ প্রদক্ষিণ করেছেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। নাসা আরও জানায়, আর্টেমিস 2 উৎক্ষেপণের প্রতিটি পর্যায়ে নিখুঁতভাবেই শেষ হয়েছে। রকেটের গতিপথ এতটাই নির্ভুল ছিল যে কোনো পরিবর্তনের দরকার পড়েনি। কোনো ধরনের বাড়তি কৌশল ছাড়াই সরাসরি চাঁদের কক্ষপথের দিকে যাত্রা করে মহাকাশযানটি। পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর গুরুত্বপূর্ণ ইঞ্জিন বার্ন প্রক্রিয়া সম্পন্ন করে ওরিয়নের প্রপালশন সিস্টেম। ফলে পৃথিবীর কক্ষপথ থেকে বের হয়ে চাঁদের অভিমুখে নিজের যাত্রা শুরু করে সেটি। উৎক্ষেপণের পর চাঁদের দিকে যাত্রা করেন নভোচারীরা। চাঁদে পৌঁছানোর পর যাত্রাপথে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পর্যবেক্ষণের কাজ করেন তারা। কক্ষপথ ব্যবহার করে চাঁদের পেছন দিক দিয়ে ঘুরে আসে ওরিয়ন। তৈরি প্রক্রিয়ার কারণে বাড়তি জ্বালানি খরচ না করেই পৃথিবীতে ফিরতে সক্ষম হয় মহাকাশযানটি। পৃথিবীর কাছাকাছি পৌঁছানোর পর ঘন্টায় প্রায় 40,233 কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে ওরিয়ন। মিশনের প্রথম 2 দিন পৃথিবীর উচ্চ কক্ষপথে অবস্থান করে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পরীক্ষা করেন নভোচারীরা। ওরিয়নের লাইফ সাপোর্ট, চালিকা শক্তি, নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা যাচাই করেন তারা। এখন শুরু হবে নতুন অভিযানের প্রস্তুতি। ওরিয়ন ক্যাপসুল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর সব ঠিক থাকলে চাঁদে পা রাখার লক্ষ্যে 2027 সালেই হতে পারে আর্টেমিস 3 মিশন। অ্যাপোলো যুগের পর চাঁদে মানুষ পাঠানোতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্মসূচির নাম দেওয়া হয়েছে আর্টেমিস। পরিকল্পিত 3 ধাপের মধ্যে ইতোমধ্যে শেষ হয়েছে আর্টেমিস 1, আর্টেমিস 2। এর মধ্যে আর্টেমিস 1 মহাকাশে যায় 2022 সালে। সেটি ছিল মানববিহীন পরীক্ষামূলক ধাপ। আর্টেমিস 1 মিশনের শক্তিশালী SLS রকেট ও নভোচারী ছাড়াই ওরিয়ন ক্যাপসুল চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। এবার হলো আর্টেমিস মিশনের প্রথম মানববাহী ধাপ আর্টেমিস 2। এই মিশনে ওরিয়ন ক্যাপসুলে করে চাঁদের চারপাশ প্রদক্ষিণ এবং মহাকাশযানের সব ব্যবস্থা পরীক্ষা করলেও চাঁদে পা রাখেননি নভোচারীরা। 2027 সালে শুরু হতে পারে আর্টেমিস 3 মিশন। এই ধাপে 55 বছর পর চাঁদের মাটিতে পা রাখবে মানুষ। এরপর আরও কয়েকটি ধাপে আর্টেমিস প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে চায় নাসা। আর্টেমিস মিশনে $100 কোটি খরচ করছে নাসা। 2028 সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে নভোচারী নেওয়া এবং পরবর্তী 1 দশকের মধ্যে সেখানে দীর্ঘমেয়াদী মার্কিন উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যেই এই মিশনের শুরু। ভবিষ্যতে কেবল চাঁদের পৃষ্ঠে পা রাখাই নয়, বরং সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত ও পরবর্তী ধাপে মঙ্গল অভিযানের প্রস্তুতি পূর্ব হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। বিশালাকার স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেটে চড়ে মানুষকে মহাকাশে নেওয়ার জন্য নাসার তৈরি মহাকাশযানের নাম ওরিয়ন ক্যাপসুল। ওরিয়নের প্রধান 2টি অংশের একটি হচ্ছে ক্রু মডিউল, যেখানে নভোচারীরা ছিলেন। দ্বিতীয়টি
ইউরোপীয় সার্ভিস মডিউল, যা বিদ্যুৎ ও বাতাস সরবরাহ করেছে। ক্যাপসুলটির বিশেষ হিট শিল্ড বা তাপ সুরক্ষা ব্যবস্থা 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করে নিরাপদে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। লকহিড মার্টিন এর তৈরি ক্যাপসুলটি অন্য যে কোনো সময়ের চেয়ে উন্নত ও দ্রুতগামী। 21 দিন পর্যন্ত 4 জন নভোচারীকে নিয়ে মহাকাশে থাকতে পারবে এই ক্যাপসুল। উৎক্ষেপণের একদিন পরই ওরিয়ন মহাকাশযানের প্রধান ইঞ্জিন 5 মিনিট 55 সেকেন্ডের জন্য চালু করে, যা ট্রান্সলুনার ইনজেকশন বার্ন নামে পরিচিত। এই কাজটি সফলভাবে করেছে ওরিয়ন। ভবিষ্যতে সম্ভাব্য মঙ্গল গ্রহ মিশনের প্রস্তুতির জায়গা হিসেবে কাজ করতে পারে ওরিয়ন ক্যাপসুল। মহাকাশ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট তৈরি করেছে নাসা। এর মূল অংশটি 212 ফুট দীর্ঘ। যাত্রার সময় রকেটটি প্রায় 88 লাখ পাউন্ড শক্তি তৈরি করে মহাকাশের দিকে ছুটে গেছে। প্রয়োজনীয় শক্তির প্রায় 75% যোগান দিয়েছে রকেটের দুপাশে থাকা দুটি বুস্টার। SLS রকেটের মূল কাঠামোর প্রধান ঠিকাদার বোয়িং। রকেটের সলিড ফুয়েল বুস্টারের নির্মাতা নর্থ্রপ গ্রুম্যান। পৃথিবী থেকেও রেকর্ড 2,52,756 মাইল দূরত্ব পেরিয়ে চাঁদের রহস্যময় অন্ধকার অংশ ঘুরে এসেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। চাঁদ প্রদক্ষিণের এই যাত্রা প্রায় 6 ঘন্টা স্থায়ী ছিল। নাসা জানায়, চাঁদের চারপাশ ঘুরে আসতে ওরিয়ন ক্যাপসুলের সময় লেগেছে 7 ঘন্টার মতো। এ সময় চাঁদের দূরবর্তী অংশের ছবিও ধারণ করেন নভোচারীরা। 1972 সালে অ্যাপো 17 মিশনের পর মানবজাতির প্রথম চাঁদে প্রত্যাবর্তনের মাইল ফলক হিসেবে চিহ্নিত হলো এবারের অভিযান। এর আগে 1970 সালে অ্যাপোলো 13 মিশনের নভোচারীরা পৃথিবী থেকে 2,48,655 মাইল দূরত্ব পেরিয়েছিলেন। কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, পৃথিবী থেকে মানুষের এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী পথ পেরিয়েছি আমরা। মহাকাশ গবেষণায় আমাদের পূর্বসূরীদের অসাধারণ পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানিয়েই এই কৃতিত্ব অর্জন করেছি। তোমাদের নিশ্চিত করতে হবে এই রেকর্ড যেন বেশি দিন টিকে না থাকে। শিগগিরই রেকর্ডটি ভেঙে আরো দূরে যেতে হবে। সবচেয়ে বেশি দূরত্বে ভ্রমণের রেকর্ডটি এই মিশনের অনেকগুলো সাফল্যের মধ্যে একটি। এছাড়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথ পেরিয়েছেন আর্টেমিস 2 এর পাইলট ভিক্টর গ্লোভার। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন হলেন যথাক্রমে প্রথম নারী ও প্রথম অমার্কিন নাগরিক, যারা এই ইতিহাসের সঙ্গী হলেন। আর্টেমিস 2 অভিযানের পথে কিছু সমস্যাও দেখা দিয়েছিল। টয়লেটে সমস্যা ও পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে। নভোচারীদের ব্যাগে করে পানি সংরক্ষণ করতে হয়েছে। হিলিয়াম সিস্টেমে সামান্য ত্রুটি থাকলেও সেটি সমাধান করেছে সংস্থাটি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।